পশ্চিম এশিয়ার উত্তপ্ত প্রেক্ষাপটে ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘাত, যেখানে মুখোমুখি অবস্থানে ছিল ইরান এবং আমেরিকা, হঠাৎ করেই থেমে গেল ১৪ দিনের সংঘর্ষ বিরতির ঘোষণায়। আর সেই নাটকীয় মোড়ের কেন্দ্রে উঠে এসেছে এক অপ্রত্যাশিত নাম, পাকিস্তান। যে দেশকে বহুবার বিশ্বাসঘাতক তকমা দেওয়া হয়েছে, আন্তর্জাতিক রাজনীতি পাকিস্তানকে বিশ্বাসঘাতক তকমা দিয়েছে। সেই দেশই এবার যুদ্ধ থামানোর ক্ষেত্রে মূল মধ্যস্থতাকারী হিসাবে স্বীকৃতি পেল। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র কূটনৈতিক বিশ্লেষণ। প্রশ্ন উঠছে বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ নিয়ে। শেষ পর্যন্ত ইরান এবং আমেরিকার মধ্যে চলা যুদ্ধ থামানোর ভরসা হয়ে উঠল কি পাকিস্তান? এটাও সম্ভব যে দেশ জিহাদি কার্যকলাপের জন্য সারাক্ষণ ভারতের পিছনে পড়ে রয়েছে, সে কিনা যুদ্ধ থামাচ্ছে? ভাবুন একবার, বুঝুন কি পরিস্থিতি এলো। বুধবার একেবারে সংঘর্ষরত দুপক্ষই আনুষ্ঠানিকভাবে জানায় ১৪ দিনের জন্য তারা যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে। ঘোষণার পর ইরানের বিদেশমন্ত্রী আরাঘাচি একেবারে প্রকাশ্যে পাকিস্তানের ভূয়সী প্রশংসা করেন। তার বক্তব্য একদম স্পষ্ট, যুদ্ধ থামানোর জন্য নিরলস প্রচেষ্টা চালিয়েছে ইসলামাবাদ। শুধু তাই নয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিফ মুনিরের নামও উল্লেখ করে তাদের ভূমিকাকে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয়। আর অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সুরে কথা বলেন। নিজের সোশ্যাল মিডিয়া বার্তায় তিনি পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে জানান, এই সংঘর্ষ বিরতি কার্যকর করার ক্ষেত্রে ইসলামাবাদের কূটনৈতিক তৎপরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অর্থাৎ দুই শত্রুপক্ষই যখন একই দেশের প্রতি কৃতজ্ঞতা জানায়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে কিভাবে সম্ভব হলো এই অপ্রত্যাশিত সমঝোতা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজেও এই সাফল্যকে তুলে ধরতে দেরি করেননি। তার বক্তব্যে উঠে আসে আমেরিকা, তাদের মিত্র দেশগুলো এবং ইরানের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে। একই সঙ্গে লেবাননের মাটিতেও হামলা বন্ধ হওয়ার ইঙ্গিত দেন তিনি। তবে এই ঘোষণার অন্তরালে রয়েছে একটি জটিল কূটনৈতিক খেলা, যা শুধুমাত্র শান্তির প্রয়াস নয়, বরং কৌশলগত স্বার্থেরও প্রতিফলন। সূত্র বলছে, এই সংঘর্ষ বিরতির পিছনে ছিল একটানা কূটনৈতিক তৎপরতা। পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরের সারা রাত ধরে একাধিক বৈঠক। তিনি কথা বলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, আমেরিকার দূত স্টিভ উইটকফ এবং ইরানের বিদেশমন্ত্রী আরাঘাচির সঙ্গে। এই বহুপাক্ষিক যোগাযোগই শেষ পর্যন্ত যুদ্ধবিরতির পথ প্রশস্ত করে। কিন্তু আন্তর্জাতিক মহলের বড় অংশ এই ঘটনায় বিস্মিত। যে পাকিস্তানের বিরুদ্ধে বারবার জিহাদি মদতের অভিযোগ উঠে এসেছে, যে দেশকে বিশ্বাসযোগ্য বা অবিশ্বাসযোগ্য বলেই চিহ্নিত করেছে অনেক শক্তিধর রাষ্ট্র, সেই দেশকেই কেন ভরসা করল ইরান এবং আমেরিকা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে উঠে আসে একাধিক গুরুত্বপূর্ণ কারণ। ইরানের কৌশলগত একাকিত্ব। পশ্চিম এশিয়ার রাজনৈতিক মানচিত্র একেবারে বদলে গেছে। সৌদি আরব, কাতার সহ একাধিক মুসলিম দেশ আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করছে। ফলে তেহরান ক্রমশ নিজেকে বিচ্ছিন্ন মনে করছে। এই পরিস্থিতিতে প্রতিবেশী পাকিস্তান, যার সঙ্গে ইরানের দীর্ঘ সীমান্ত এবং ঐতিহাসিক একটা সম্পর্ক রয়েছে, তাদের কাছে তুলনামূলকভাবে বেশি নির্ভরযোগ্য মনে হচ্ছে। ইরান এবং পাকিস্তানের মধ্যে প্রায় ৯০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা শুধু ভৌগোলিক সংযোগ নয়, বরং নিরাপত্তা, অর্থনৈতিক স্বার্থের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। এই সীমান্ত অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা দুদেশের কাছেই অত্যন্ত প্রয়োজনীয়। ফলে যুদ্ধের বিস্তার ঠেকাতে ইসলামাবাদের উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে তেহরান। পাকিস্তান আমেরিকা সম্পর্কের সাম্প্রতিক উন্নতি। গত কয়েক বছরে দুদেশের মধ্যে কূটনৈতিক দূরত্ব অনেকটাই কমেছে। একাধিকবার আমেরিকা সফর করেছেন শাহবাজ শরীফ এবং আসিফ মুনির। ডোনাল্ড ট্রাম্পও প্রকাশ্যে তাদের নেতৃত্বে প্রশংসা করেছেন। এই প্রেক্ষাপটে ইসলামাবাদকে একটি কার্যকর মধ্যস্থতাকারী হিসাবে দেখাটা অস্বাভাবিক নয়।
বিশ্লেষকদের মতে অপারেশন সিঁদুরের পরবর্তী পরিস্থিতিও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই সময় আমেরিকার পক্ষ থেকে ভারত পাক সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করা হয়েছিল এবং পাকিস্তান সেই দাবিকে অস্বীকার না করে বরং সমর্থন জানিয়েছিল। এর ফলে ট্রাম্প প্রশাসনের কাছে পাকিস্তানের গ্রহণযোগ্যতা বেড়ে যায়। ধর্মীয় ও সামাজিক সংযোগ। ইরানের পর পাকিস্তানি বিশ্বের অন্যতম বৃহৎ শিয়া মুসলিম জনগোষ্ঠীর বসবাস বা সেখানে শিয়া জনগোষ্ঠীর মানুষ বাস করেন। এই সাংস্কৃতিক আর ধর্মীয় সম্পর্ক দুদেশের মধ্যে একটি বিশেষ বন্ধন তৈরি করেছে। আন্তর্জাতিক ফোরামেও একাধিকবার একে অপরকে সমর্থন করেছে তারা। এমনকি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত ইসলামাবাদের অবস্থানকে তেহরানের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, পাকিস্তান কেন হঠাৎ করে এই সংঘর্ষ থামাতে এতটা আগ্রহী হয়ে উঠল? বিশ্লেষকরা বলছেন এর পিছনে রয়েছে ইসলামাবাদের নিজস্ব কৌশলগত এবং অর্থনৈতিক স্বার্থ। প্রথমত, অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ। দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের প্রভাব পাকিস্তানের ওপরেও পড়ছিল। আন্তর্জাতিক অস্থিরতা এবং আঞ্চলিক উত্তেজনা শাহবাজ সরকারের অবস্থানকে দুর্বল করে তুলতে পারত। ফলে দ্রুত সংঘর্ষ বিরতি নিশ্চিত করা ছিল রাজনৈতিকভাবে জরুরি। দ্বিতীয় কারণ কি? অর্থনৈতিক সংকট। পাকিস্তানের অর্থনীতি ইতিমধ্যেই চাপের মধ্যে, আর তার উপর হরমুজ প্রণালীতে অচল অবস্থার কারণে জ্বালানির দাম দ্রুত বৃদ্ধি পায়। ঠিক এই পরিস্থিতিতে যুদ্ধ চলতে থাকলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হয়ে যেত। সাধারণ মানুষের ক্ষোভ বাড়ত, যা সরাসরি সরকারের ওপর প্রভাব ফেলত। আর তৃতীয়ত, আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ভাবমূর্তি পুনর্গঠন। বহুদিন ধরে সমস্যার উৎস হিসাবে পরিচিত পাকিস্তান এবার সমাধানের অংশ হিসাবে নিজেদের তুলে ধরতে চাইছে। যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসাবে সফলতা অর্জন করলে আন্তর্জাতিক মহলে তাদের গ্রহণযোগ্যতা বাড়বে। এই কৌশলগত চিন্তাও এখানে কাজ করছে। এছাড়াও রয়েছে গোটা প্রক্রিয়ায় চীনের ভূমিকা, সেটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দক্ষিণ এশিয়া এবং পশ্চিম এশিয়ায় নিজেদের প্রভাব বিস্তার করতে আগ্রহী বেজিং ইসলামাবাদের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র। বিশ্লেষকরা বলছেন পদ্মার আড়ালে থেকে চীনও এই সংঘর্ষ বিরতির প্রচেষ্টাকে সমর্থন করেছে। সব মিলিয়ে 40 দিনের যুদ্ধের পর এই 14 দিনের সংঘর্ষ বিরতি শুধুমাত্র একটি সামরিক শান্তি নয়, বরং বিশ্ব রাজনীতির এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে পুরনো সমীকরণ ভেঙে নতুন জোট তৈরি হচ্ছে আর অবিশ্বাসযোগ্য বলে চিহ্নিত দেশ হয়ে উঠেছে শান্তির দূত। তবে প্রশ্নটা থেকেই যায়, এই শান্তি কতটা স্থায়ী? 14 দিনের পর কি আবার শুরু হবে সংঘর্ষ, নাকি এই সময়সীমা দীর্ঘস্থায়ী সমঝোতার পথ তৈরি করবে? আন্তর্জাতিক মহল এখন সেদিকেই তাকিয়ে। সমস্ত উত্তর দিতে থাকবো আপনাদের, আপডেট জানাতে থাকবো আপনাদের। তার জন্য নজর থাকুক আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।